আসসালামু আলাইকুম। তো আমরা আজকে কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এই চ্যাপ্টারটাকে তিনটা সেগমেন্টে আমরা ভাগ করেছি, অর্থাৎ এই চ্যাপ্টারটার উপর তিনটা ক্লাস আমরা দিব। তার মধ্যে প্রথম যে ক্লাসটা হবে অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস নিয়ে আলোচনা করা। তারপরে সেকেন্ড যে ক্লাসটা আমাদের থাকবে সেটা হচ্ছে বিভিন্ন পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করা, এবং লাস্টে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে যে বিভিন্ন মৌলের বিশেষ কিছু নাম থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে যে পর্যায় সারণীর ইতিহাস, অর্থাৎ পর্যায় সারণী যেটা আমরা দেখি এখন সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা একদিনে আবিষ্কৃত হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা এই পর্যায় সারণীটাকে তৈরি করার চেষ্টা করেন। তাহলে আসলে দেখো পর্যায় সারণীটা কেন আবিষ্কৃত হয় বা এটার কী দরকার। বিজ্ঞানীরা প্রথমেই কিন্তু 118টি মৌল আবিষ্কৃত করে ফেলে নাই, এটা তো ধাপে 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 বিভিন্ন মৌল আবিষ্কৃত হয়। তো যখনই বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে মৌলগুলো প্রত্যেকটা মৌলে কিন্তু আলাদা আলাদা ধর্মের থাকে, এবং কিছু কিছু মৌলের মধ্যে কিন্তু কি থাকবে, ধর্মের মিল থাকে। অর্থাৎ অনেক সময় দেখেন যে কয়েকটা মৌল একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, বা একই ধরনের বিক্রিয়া দেয়, বা এরা দেখতে একই রকম। এই মৌলগুলোকে একসাথে সাজানোর চেষ্টা করেন, ঠিক আছে। তারই ধারাবাহিকতায় বা ওই চেষ্টা থেকেই কিন্তু পর্যায় সারণীটা আবিষ্কৃত হয়। আমি আবারও বলছি, বিজ্ঞানীরা চেষ্টা করেন একই রকম মৌলগুলো একসাথে থাকবে, এই চেষ্টাটা থেকে পর্যায় সারণীটা আবিষ্কৃত হয়ে থাকে। তো সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাবোইসিয়ে উনি চেষ্টা করেন দুইটা ভাগে ভাগ করার, অর্থাৎ ধাতুগুলো একসাথে, অধাতুগুলো অন্য ভাগে উনি ভাগ করেন। অর্থাৎ সকল মৌলগুলোকে তিনি ওনার সময়ে মোট মৌল ছিল 33টি, ওই 33টি মৌলকে দুইটা ভাগে ভাগ করেন। কিছু হচ্ছে একটা ভাগ হচ্ছে ধাতু, আর একটা ভাগে রাখেন উনি অধাতুগুলোকে। এটা হচ্ছে 1789 সালে। পরবর্তীতে ল্যাবোইসিয়ের পরে ডুবেরাইনার নামক একজন বিজ্ঞানী উনি দেখেন যে পরপর তিনটা করে মৌল উনি সাজান, এবং এদের ধর্ম প্রায় একই রকম। কেমন, কোন তিনটা মৌলকে সাজান, উনি তিনটা মৌল এভাবে উপরে নিচ করে তিনটা মৌল সাজান, এবং উনি এমনভাবে সাজান যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় হবে মাঝখানের মৌলটা, অর্থাৎ দ্বিতীয় মৌলটা। আমি আবার বলতেছি, প্রথম এবং দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভর থাকবে তাদের যদি আমি গড় নেই, তাহলে সেই গড়টা হবে মাঝখানে, অর্থাৎ দ্বিতীয় মৌলটার পারমাণবিক ভরের সমান। অর্থাৎ এভাবে তিনি তিনটা করে মৌল সাজান, এবং দেখা গেছে যে ওই তিনটা মৌল যাদের ওই তিনটা করে মৌল যদি সাজানো হয়, তাহলে দেখা যায় ওই তিনটা মৌলের পারমাণবিক ধর্ম একই রকম, ঠিক আছে। তারপরে হচ্ছে পরবর্তীতে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র প্রবর্তন করেন। অষ্টক সূত্র হচ্ছে তিনি বের করেন যে 8টা করে মৌল সাজানো নি, পরপর 8টা করে মৌল সাজান, এবং উনি দেখেন যে কোনো একটা মৌল তার অষ্টম মৌলের সাথে মিলে যায়। অর্থাৎ সোজা কথা যদি আমি বলি, নিউল্যান্ড নামক একজন বিজ্ঞানী তিনি 8টা করে মৌল সাজিয়ে দেখেন যে এই 8টি মৌলের বৈশিষ্ট্য একই রকম হবে। তারপর আরও 8টা মৌল উনি সাজান, এবং ওই 8টা মৌলেরও রাসায়নিক ধর্ম প্রায় একই রকম থাকে। পরবর্তীতে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ উনি কি করেন, উনি হচ্ছে যে টোটাল 63টি মৌল নিয়ে একটা ছক আবিষ্কার করেন, যেটাকে বলা হয় মেন্ডেলিভের পর্যায় সারণী। এবং পরবর্তীতে যখন আরও মৌল আবিষ্কৃত হয়, অর্থাৎ বর্তমানে আমরা জানি 118টি মৌল রয়েছে, ওই 118টি মৌল নিয়ে তিনি আধুনিক পর্যায় সারণীটি আবিষ্কৃত হয়ে থাকে। আচ্ছা, তো এটাই হচ্ছে মূলত পর্যায় সারণীর ইতিহাস। তাহলে দেখো আমি এখানে একটু লিখে রাখছি পয়েন্ট আকারে, তোমরাও এভাবে খাতায় পয়েন্ট আকারে নোটগুলো করে নিবা, জাস্ট আমার কথাগুলো এখানে লেখা আছে। আচ্ছা, আমি প্রথমেই বলি যে প্রথম কোন বিজ্ঞানীর অবদান ছিল, প্রথম হচ্ছে বিজ্ঞানী ল্যাবোইসিয়ের অবদান ছিল, যিনি কি করেন 33টি মৌল নিয়ে একটি ছক আবিষ্কার করেন। এবং এই 33টি মৌলের মধ্যে কি উনি ছক বলতে তিনি দুইটা ভাগে ভাগ করেন। একটা কিছু হচ্ছে ধাতুগুলোকে একসাথে রাখেন, অধাতুগুলোকে অন্য ভাগে রাখেন। ওকে, তাহলে দেখো এখানে যে উনি মোট 33টি মৌল নিয়ে কেন 33টি মৌলকে কেন ভাগ করেন, কারণ তার সময়ে 118টি মৌল আবিষ্কৃত হয়নি, 33টি মৌল ছিল। তো উদাহরণ হিসেবে আমি কী মৌলের কথা বলতে পারি, মার্কারি, জিঙ্ক, ফসফরাস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। ওকে, এটা তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারো যে হাজির যেন ফুন্স আসে, তাহলে হাজির দিয়ে মার্কারি Hg, যেন দিয়ে জিঙ্ক, পি দিয়ে ফসফরাস, H হাইড্রোজেন ও অক্সিজেন, and নাইট্রোজেন, S সালফার।
আচ্ছা, পরবর্তীতে ডুবেরাইনার, খেয়াল করো, ডুবেরাইনার নামক বিজ্ঞানী উনি কি করেন, উনি তিনটা মৌল সাজান, এই তিনটা মৌল একসাথে সাজান, তারপর আবার তিনটা মৌল সাজান, তারপর আবার তিনটা মৌল এইভাবে সাজান। তো যিনি ওই তিনটা মৌল কিসের উপর ভিত্তি করে সাজান, তিনি এই জিনিসটার উপর ভিত্তি করে। তো দেখো, মানে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা হবে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়। এই জিনিসটা মাথায় রেখে তিনি তিনটা মৌল সাজান, এবং দেখা গেছে যে ওই তিনটা মৌলের ধর্ম প্রায় একই রকম। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিতে চাই, যেমন এখানে আমি যদি বলি যে ব্রোমিন, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রথমে যদি আমি বলি যে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। উদাহরণ হিসেবে তিনটা মৌল আমি দেখাচ্ছি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা মৌল তিনি পরপর সাজান, এবং দেখা গেছে যে প্রথম মৌলের পারমাণবিক ভরের, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় হবে দ্বিতীয় মৌলের সমান। তাহলে প্রথম মৌলটার পারমাণবিক ভর আমরা জানি 35.5। দেখি তো জিনিসটা ঠিক আছে কিনা, 35.5, ওকে। আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরটা হচ্ছে আমরা জানি 127। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা পাবো কত, 162.5। ওইটা প্রথম এবং তৃতীয় মৌলের গড় নিলে কত পাবো, মানে যোগ করলে হবে 162.5, গড় করলে কত হবে, গড় করলে হবে 80-র কাছাকাছি, ঠিক আছে। তো 81 সামথিং। তো এটা তোমরা জাস্ট এই দেখা গেছে যে ব্রোমিনের পারমাণবিক ভরটা কত, 80, মানে একদম অ্যাকুরেটলি এটা মিললেও কাছাকাছি। তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় নিলে আমরা 80-র কাছাকাছি একটা সংখ্যা পাবো, অর্থাৎ দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা পাবো। তাহলে ব্রোমিনের পারমাণবিক ভর হচ্ছে 80। তো এইভাবে এই জিনিসটা মাথায় রেখে তিনি তিনটা মৌল সাজান, এবং দেখা গেছে প্রত্যেকটার ধর্ম একই রকম। হ্যাঁ, পরবর্তীতে আমরা কি পেলাম যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা একই গ্রুপে এবং এরা একই বৈশিষ্ট্যের, এবং এরা সবাই হ্যালোজেন মৌল। আচ্ছা, তার পরবর্তীতে যদি আমরা আসি যে নিউল্যান্ড নামক একজন বিজ্ঞানী রয়েছে, উনি কি করেন, নিউল্যান্ড, দেখো এই নিউল্যান্ড নামক একজন বিজ্ঞানী 1864 সালে অষ্টক সূত্র প্রদান করেন, মানে একটা সূত্র প্রদান করেন যার নাম হচ্ছে কি সূত্র, অষ্টক সূত্র। উনি কি করেন, উনি এই সূত্রটা ছিল এরকম যে পারমাণবিক ভরের অনুসারে যদি আমি পরপর 8টা মৌল সাজাই, পারমাণবিক 1, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা 2, 3, এভাবে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজানো হয়, তাহলে প্রথম 8টা মৌল ধর্ম একরকম হবে, পরবর্তী 8টা মৌলের ধর্ম প্রায় একই রকম হবে। আমি আবারও বলতেছি, নিউল্যান্ড একটা সূত্র বানানো নি, তার সূত্রটা ছিল এরকম যে পারমাণবিক ভরের ছোট থেকে বড় যদি একটা সিরিয়াল করি, তাহলে প্রথম 8টা মৌল একরকম হবে, পরবর্তী 8টা মৌলের ধর্ম প্রায় একই রকম হবে। এই কথাটা উনি বলেন, এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এইভাবে তিনি সাজান মৌলগুলোকে। আমি আবার বলতেছি, যদি মৌলগুলোকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজানো হয়, তাহলে একটি মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। অর্থাৎ পরপর 8টা মৌলের ক্ষেত্রে যদি আমরা বলি, যে কোনো 8টা মৌলের, মনে করো এখানে 8টা মৌল আছে, তার মধ্যে যে কোনো একটা মৌলের ধর্ম 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখো, যে কোনো একটা মৌলের ধর্ম এই অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। তিনি এটা বুঝাতে যাচ্ছেন, অর্থাৎ প্রথম মৌলের ধর্মটা অষ্টম মৌলের সাথে মিলে যাবে, অর্থাৎ চতুর্থ মৌলের ধর্মটাও কি অষ্টম মৌলের সাথে মিলে যাবে। অর্থাৎ 8টা করে মৌল সাজালে যে কোনো একটা মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। এটাকে উনি অষ্টক সূত্র বলেন, কারণ এখানে সবারই ধর্ম একই রকম, ঠিক আছে। তাহলে এটা আমি আবারও বলতেছি যে পারমাণবিক বর্ষণে সাজালে যে কোনো একটি মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। আচ্ছা, তারপরে আমরা যদি আসি যে পরবর্তীতে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ, ওনাকেই পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে। মেন্ডেলিভ উনি কি করেন, উনি আবিষ্কৃত, তো ওনার সময় আবিষ্কৃত মৌল ছিল 63টি। হ্যাঁ, তো এই মেন্ডেলিভ 1869 সালে একটা পর্যায় সূত্র আবিষ্কার করেন, একটা পর্যায় সূত্র, ঠিক আছে, একটি পর্যায় সূত্র লিখেন। ওনার মতে সূত্রটা হচ্ছে এরকম যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো, মানে যে রাসায়নিক যে ধর্মগুলো, এগুলো মূলত পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা পরিবর্তন হলে
পারমাণবিক ধর্মগুলো একটু একটু করে পরিবর্তন হবে। যেন আমি যদি গলনাঙ্কের কথা বলি, পারমাণবিক ভর যত বাড়তে থাকবে গলনাঙ্ক একটু একটু করে বাড়বে, একবারে বেড়ে যাবে না, একটু একটু করে বাড়বে। এটাই বোঝানো হচ্ছে যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মগুলো হবে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই কথাটা তিনি মাথায় রেখে তিনি 63টা মৌলকে তখন তার বেলায় আবিষ্কৃত মৌল ছিল 63টি এবং 4টা ছিল অনাবিষ্কৃত মৌল। তো 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌলকে নিয়ে তিনি একটি পর্যায় আবিষ্কার করেন, তিনি একটি পর্যায় সারণী আবিষ্কার করেন বা ছক আবিষ্কার করেন। তাহলে ওই ছকটার মধ্যে তিনি যে 63টি আবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে যে ছকটা আবিষ্কার করেন, এই ছকটার মধ্যে কিছু কিছু ঘর খালি ছিল। ওনার ঘরগুলো মানে একটা ছক মানে তো টেবিল, এরকম টেবিল, তাই তো? তো এই যে ছকটা বা এই ঘরটার মধ্যে কিছু কিছু ঘর ফাঁকা ছিল। কিছু কিছু বলতে কয়টা ঘর ফাঁকা ছিল? 4টা ঘর ফাঁকা ছিল। এবং উনি বলেন যে এরকম 4টা মৌল পৃথিবীতে আছে, কিন্তু তখন আবিষ্কৃত হয়নি। তো এই 4টি অনাবিষ্কৃত মৌল এবং 63টি মোট আবিষ্কৃত 63টি মৌল নিয়ে যে ছকটা তিনি আবিষ্কার করেন তাকে বলা হয় মেন্ডেলিপের পর্যায় সারণী। আচ্ছা, এতে ওই মেন্ডেলিপের পর্যায় সারণীতে মনে রাখবা, মেন্ডেলিপের পর্যায় সারণীতে সারি থাকে হচ্ছে 12টি আণবিক সারি থাকবে। এরকম এই যে এইরকম সারি থাকবে কয়টি? মানে মেন্ডেলিপের পর্যায় সারণীতে এরকম সারি থাকবে 12টি, আর এরকম খাড়া কলাম থাকবে হচ্ছে, মানে কলাম ছিল হচ্ছে 8টি। তাহলে 12টি সারি 8টি কলাম। তাহলে দেখো 12টি সারি 8টি কলাম এরকম ছিল কার? ওই মেন্ডেলিপের পর্যায় সারণীতে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সারণীর কথা। তার পরবর্তীতে এটা তাহলে আমি যদি আবার একটু বলি যে মেন্ডেলিপটা কিসের উপর ভিত্তি করে সাজাইছেন? পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, পারমাণবিক ভর সংখ্যার উপর ভিত্তি করে। আচ্ছা, তার পরবর্তীতে বিজ্ঞানী মোসলে কি করেন? 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। এটা বিশাল অর্জন। এই পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার করে ফেলেন তিনি, তখন উনি বলেন যে না, মেন্ডেলিপ কি করলো? মেন্ডেলিপ তো পারমাণবিক ভর অনুসারে সাজাইছেন, আর মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলো, উনি বলতেছেন না, মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাও। উনি পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানোর প্রস্তাব দেন। ওই জিনিসটা মাথায় রেখে এই মোসলের পারমাণবিক সংখ্যার যে প্রস্তাবটা, ওই প্রস্তাবটার মাথায় রেখে পরবর্তীতে আধুনিক একটা পর্যায় সূত্র আবিষ্কৃত হয়। আধুনিক পর্যায় সূত্রটা কি? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে খেয়াল করো, আমি যদি বলি যে মেন্ডেলিপের পর্যায় সূত্রটা কেমন ছিল? মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আর আধুনিক পর্যায় সূত্রটা কি হইল? পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। জাস্ট একটু পার্থক্য, ভরের জায়গায় সংখ্যা কথাটা বসবে। তাহলে এটা হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সূত্র। এর উপর ভিত্তি করে মেন্ডেলিপের পর্যায় সারণী আবিষ্কার করেন। তার পরবর্তীতে আমরা যদি বলি, এটা হচ্ছে পরবর্তীতে ভরের জায়গায় সংখ্যা কথাটা বলা হয়, এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, এবং এটার উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী বানানো হয়। এইখানে এই আধুনিক পর্যায় সারণীটাকে তখন কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক সংখ্যা অনুসারে বানানো হয়। সেখানে অনুমোদিত মৌল 118টি ছিল, যেগুলোকে 60টি পর্যায় এবং 18টি গ্রুপে সাজানো হয়। এরকম পর্যায় থাকবে কয়টি? এরকম পর্যায় থাকবে 60টি, আর এরকম গ্রুপ থাকবে কি 18টি। ঠিক আছে, তাহলে এই অনুমোদিত এই 118টা মৌল কে অনুমোদন করলো? ইউপ্যাক নামক একটা রসায়নের একটি সংস্থা। আমি আবার বলি, ইউপ্যাক নামক রসায়নের একটি নিয়ন্ত্রণ সংস্থা। এটাকে ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমি এখানে লিখে দিচ্ছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা তোমাদের বইও আছে, একটু দেখে নিবা। হ্যাঁ, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এটা হচ্ছে রসায়নের নিয়ন্ত্রণ সংস্থা। কোনো কিছু যদি কেমিস্ট্রিতে কোনো কিছুর অনুমোদন দেওয়া
বা কোনো কিছু যদি বাদ দিতে হয় সেগুলো বাদ দেয়, বা কোনো কিছু যদি নতুন কিছু যদি গ্রহণ করতে হয় সেগুলো গ্রহণ করে। এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা ইউপ্যাক বলা হয়ে থাকে। তো এই ইউপ্যাক অনুমোদিত হয় বর্তমানে 118টি মূল্য, সে মূল্যগুলোকে 60টি পর্যায় এবং 18টি গ্রুপে বিন্যস্ত করা হয়, যেটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। তো এইভাবে পয়েন্ট আকারে জিনিসগুলো একটু জেনে নিবা, ঠিক আছে? তাহলে আমি যদি প্রথমে একটু বলি যে এখন একটু তোমাদেরকে বলবো যে আধুনিক পর্যায় সারণীগুলোকে আমরা আধুনিক পর্যায় সারণীটার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা তোমাদেরকে এখন বলবো। তাহলে একটু খেয়াল করো, আধুনিক পর্যায় সারণীর কি কি বৈশিষ্ট্য। প্রথমে যদি আমরা আসি যে আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য, তাই তো? আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন এখানে জাস্ট এগুলো এত জটিল কিছু না। প্রথমে তুমি কি বলবা যে আধুনিক পর্যায় সারণীতে 60টি পর্যায়ে 18টি গ্রুপ রয়েছে, একটা বৈশিষ্ট্য আমাদের পড়া হয়ে গেছে। তাহলে আধুনিক পর্যায় সারণীতে এতে 60টি পর্যায় 18টি গ্রুপ রয়েছে, 18টি গ্রুপ থাকে, ঠিক আছে? এটা প্রথম বলবা। তারপর বলবা যে প্রতিটি পর্যায়ে, এরকম তো 60টা পর্যায়ে থাকবে না, এতে প্রতিটি পর্যায়ে এগুলোকে আমরা কি বলবো? গ্রুপ বলবো। এটা গ্রুপ 1, গ্রুপ 2 এইভাবে। তাহলে এগুলোকে আমরা গ্রুপ বলবো, আর এই সারিগুলোকে আমরা কি বলবো? পর্যায় বলবো। তাহলে তোমরা সারি বা গ্রুপের সংজ্ঞাগুলো জানো হয়তো বা। আমি এভাবে বলবা যে পর্যায় কোনগুলো? পর্যায় সারণীতে যে আনুভূমিক সারিগুলো থাকবে সেগুলোকে আমরা বলি পর্যায়, আর যে কলামগুলো যেগুলো থাকবে সেই কলামগুলোকে বলা হয় গ্রুপ। আমি আবার একটু বলতেছি, দেখো, সারিগুলো হচ্ছে কি? সারিগুলো হচ্ছে পর্যায়, আর কলাম যেগুলো, এই কলামগুলোকে বলা হয় গ্রুপ, তাহলে দেখো এখানে 60টি পর্যায় 8টি গ্রুপ থাকে। তারপরে প্রত্যেকটা পর্যায়ে দেখো, ধরো এটা একটা পর্যায়, তারপরে এটা হচ্ছে পর্যায়। তাহলে প্রত্যেকটা পর্যায়ে গ্রুপ 1 থেকে শুরু হবে, গ্রুপ 18তে গিয়ে শেষ হবে। মনে করো এই পর্যায়টা কোত্থেকে শুরু হচ্ছে? গ্রুপ 1 শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে? গ্রুপ 18তে গিয়ে শেষ হবে। তো এটা আমরা বলতে পারি, 2 নম্বর লাইনটা আমরা বলতে পারি যে প্রতিটি পর্যায় গ্রুপ 1 থেকে শুরু হয়ে গ্রুপ 18তে শেষ হয়, তাহলে দেখো এটা আমরা বুঝলাম। এখন আমরা পরবর্তীতে আসতে পারি যে এখানে আমরা বলবো যে প্রতিটি গ্রুপে, আচ্ছা আমি মুছে দিচ্ছি যদিও, তাহলে দেখো আমরা এখন শিখবো হচ্ছে এগুলো তো গ্রুপ, লম্বা যে কলামগুলো এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা গ্রুপ বলবো, তাই তো? লম্বা এই কলামগুলোকে আমরা গ্রুপ বলবো। এখন এরকম 18টা গ্রুপ থাকবে, এরকম গ্রুপ 1, গ্রুপ 2, 3, 4 এরকম 18টা গ্রুপ থাকবে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে গ্রুপ 1 নং গ্রুপে কয়টা মূল্য, 2 নং গ্রুপে মোট কয়টা মূল্য, 3 নং গ্রুপে কয়টা মূল্য, 4 নং গ্রুপে, অর্থাৎ কোন গ্রুপে কতগুলো মূল্য সেগুলো আমরা জানবো। এবং আরেকটা কি জানবো? আরেকটা হচ্ছে যে কোন পর্যায়ে কতগুলো মূল্য, এই প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয়, এভাবে প্রত্যেকটা পর্যায়ে কয়টা করে মূল্য থাকে সেটা আমরা জানবো। তাহলে এক গ্রুপে কয়টা মূল্য থাকবে এবং প্রতিটি পর্যায়ে কয়টা করে মূল্য থাকবে, সেগুলো এক একটা পর্যায়ে এক ধরনের এক সংখ্যা থাকবে, সেটাগুলো আমরা জানবো। সেটা কিভাবে খেয়াল করো। আমি তাহলে 3 নম্বর পয়েন্ট আমি পড়াচ্ছি, সেটা হচ্ছে গ্রুপে মৌল সংখ্যা, গ্রুপ ভিত্তিক মৌল সংখ্যা, গ্রুপ ভিত্তিক মৌলের সংখ্যা। তাহলে খেয়াল করো, তাহলে আমি যদি বলি যে গ্রুপ কয়টা ছিল? গ্রুপ তো ছিল 18টা, তাই না? 18টি গ্রুপ রয়েছে। তাহলে আমি যদি একটু এইভাবে বলি যে গ্রুপ, খেয়াল করো, গ্রুপ, এইগুলো হচ্ছে গ্রুপ, হ্যাঁ, আর এগুলো হচ্ছে মৌলের সংখ্যা, ভালো করে খেয়াল করো, মৌলের সংখ্যা। কীভাবে মনে রাখবো আমরা? টেকনিকটা দেখো। তাহলে হচ্ছে এইদিকে আমি গ্রুপ লিখতেছি, এইদিকে হচ্ছে মৌলের সংখ্যা লিখতেছি। তাহলে দেখো গ্রুপ 1
ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রুপ, তো গ্রুপ 1, তারপরে হচ্ছে গ্রুপ 2, তারপরে হচ্ছে গ্রুপ 3, তারপরে হচ্ছে গ্রুপ 4 থেকে 12 একই রকম, তারপরে হচ্ছে 13 থেকে 16 এবং 13 থেকে 16 না, 13 থেকে 17, 17 এবং হচ্ছে 18 নম্বর গ্রুপ। তাহলে আমি কয়টা ভাগে ভাগ করলাম একটু খেয়াল করো, জাস্ট এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাকে। গ্রুপ 1-এ মূল থাকবে, গ্রুপ 1-এ মূল থাকবে হচ্ছে, গ্রুপ 1-এ মূল থাকবে হচ্ছে, খেয়াল করো, গ্রুপ 1-এ মূল থাকবে 60টি, ঠিক আছে। আবার গ্রুপ 18তেও মূল থাকবে 60টি। তাহলে 1 নম্বর গ্রুপে 60টি মূল থাকবে এবং 18 নম্বর গ্রুপেও কি 60টি মূল থাকবে, ঠিক আছে। তাহলে 2-3 গ্রুপ 2-এ থাকবে 6টি, গ্রুপ 3-এ থাকবে 6টি। তাহলে গ্রুপ 2-এ কি 6টি, আচ্ছা গ্রুপ 2-এ 6টি মূল থাকবে, গ্রুপ 3-এ থাকবে কি, গ্রুপ 3-এ থাকবে 32টি মূল, এবং গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত এখানে থাকবে হচ্ছে 4টি করে মূল, এবং 13 থেকে 17 6টি করে মূল। তা ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে দেখো, এই যে গ্রুপ 1-এ থাকবে 1-এ থাকবে 60টি মূল, 2-এ থাকবে 6টি মূল। আবার গ্রুপের লাস্ট গ্রুপে থাকবে 60টি, 13 থেকে 17 থাকবে 6টি। তাহলে এই দুইটা মিল আছে কিন্তু। তাহলে প্রথম গ্রুপটা শুরু হয় 60টি মূল দিয়ে, গ্রুপটা মানে 18 নম্বর গ্রুপটা কয়টি মূল দিয়ে শেষ হয়, 60টি মূল দিয়ে শেষ হয়। আর মাঝখানেরগুলো এইভাবে একটু খেয়াল করতে হবে। 2 নম্বর গ্রুপে থাকবে 6টি, 3-এ থাকবে 32টি, 3-এ 32, 3-এ 32, 3-2, 3-এ 3-2 থাকবে। আর 4 থেকে 12 4টি, এই যে 4 থেকে 12 কয়টি করে, 4টি করে। আর 13 থেকে 17 কয়টি করে, 6টি করে মূল থাকবে। তো তুমি আগে যে জিনিসটা শিখবে সেটা হচ্ছে এই ভাগটাকে শিখতে হবে তোমাকে, যেখানে 1-এ থাকবে 60টি, তারপরে 2, তারপর 3, 1 2 3, তারপর 4 থেকে 12 প্রত্যেকটাতে 4টা করে থাকে, 4টি করে, ঠিক আছে। তা 13 থেকে 17 প্রত্যেকটাতে কয়টা করে, 6টি করে, এবং লাস্টেরটাতে 18টা। তাহলে 1 নম্বর গ্রুপটাতে 60টি মূল, 18 নম্বর গ্রুপটাতেও কি 60টি মূল, 2 নম্বরে 6টি, 3 নম্বরে এই যে 32, 4 থেকে 12 4টি, আর 13 থেকে 17 6টি করে মূল থাকবে। তো তুমি আগে 1 2 3 4 12 13 17 18 এই জিনিসটা ভাগটা শিখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে পর্যায়ভিত্তিক মৌলের সংখ্যা, পর্যায়ভিত্তিক মৌলের সংখ্যা, অর্থাৎ কোন পর্যায়ে কতগুলো মৌল থাকবে। এখন আমি যদি বলি যে পর্যায়ে কতগুলো থাকে, আমরা তো এখানে 18টা গ্রুপের কথা বললাম, এখন আমরা কয়টা পর্যায়ের কথা বলবো। আমরা জানি পর্যায় আছে কয়টি, দেখো তো, পর্যায় আছে কয়টি, পর্যায় আছে 60টি পর্যায়। তাহলে 60টি পর্যায়কে যদি আমি এভাবে চিন্তা করি যে প্রথম পর্যায় 1 নম্বর পর্যায়, তারপরে হচ্ছে প্রথম পর্যায়, তারপরে হচ্ছে 2 এবং 3 নম্বর পর্যায়, 4 এবং 5, 6 এবং 7। খেয়াল করো এই 60টি পর্যায়ে এইভাবে আমরা লিখব, ভালো করে দেখো। 1, ঠিক আছে, এই যে 1 একা থাকবে, তারপর 2 3 4 5 6 7, 2 3, এই যে 2 3 4 5 6 7, তাহলে 3 দোকানে 6 আর এখানে 1, এই 60টি পর্যায়। মোট পর্যায় কোটি 60টি না। তাহলে দেখো কিভাবে আমরা লিখব, একটি তারপর দুইটা করে 2 3 4 5 6 7 এভাবে 60টি পর্যায়ে লিখব। লেখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 1 নম্বর পর্যায়ে কয়টি মূল, 1 নম্বর পর্যায়ে হচ্ছে 2টি মূল, 2 এবং 3-এ কয়টি মূল, 8টি মূল, 4 5-এ কয়টি মূল, 18টি করে মূল, এবং 6 7-এ কয়টি মূল, 32টি করে মূল। তাহলে 8টি করে, 2টি করে, এখানে 2টি, এখানে 8টি করে, তারপরে হচ্ছে 18টি করে, তারপরে হচ্ছে 32টি করে। এটা হচ্ছে ম্যাজিক নাম্বার 2 8 18 32, 2 8 18 32, 2 8 18 32। তাহলে এতে 2টা থাকবে প্রথমটাতে, 8টা থাকবে 2 3-এ, 18টি থাকবে 4 5-এ, 32টা থাকবে 6 7-এ। তাহলে তুমি এভাবে খেয়াল করবে পর্যায় 60টিকে এভাবে লিখবা 1, ঠিক আছে, 2 3 4 5 6 7। মূল কয়টা থাকবে, 2টি, 8টি, 18টি, 32টি। এটা ইলেকট্রনিক্সগুলো এরকম হয়, প্রথম পর্যায়ে 2টি, মানে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32টি মূল থাকে। ওইটার সাথে মিলে যায় এই সংখ্যাটা। মানে প্রথম ইলেকট্রনে যদি আমরা করি তাহলে প্রথম পর্যায়ে প্রথম কক্ষপথে 2টি সর্বোচ্চ, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকে আমরা জানি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকে,
চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। তো এই সংখ্যাটাই কিন্তু এখানে আবার মিলে গেছে কেমনে কেমনে। তাহলে প্রথম পর্যায়ে 2টি, দ্বিতীয় 8টি করে, চতুর্থ পঞ্চম 18টি করে, 6 এবং 7 নম্বর পর্যায়ে 32টি করে মৌল থাকবে। তো এইভাবে তোমরা মৌলের সংখ্যাগুলো শিখে ফেলবে, এখান থেকে MCQ আসে বা আসবে, ঠিক আছে। তা এরপরে এখন আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করব। যে কোনো একটি মৌল হঠাৎ করে তোমাকে বললো যে পটাশিয়ামের গ্রুপ সংখ্যা কত, পর্যায় সংখ্যা কত, মানে পর্যায় সারণীতে সে কত নম্বর গ্রুপে থাকবে এবং কত নম্বর পর্যায়ে থাকবে। হয়তো বা তুমি এটা মুখস্থ বলে দিতে পারবা যে স্যার এটাতে গ্রুপ 1-এ থাকবে, কারণ হাইড্রোজেন, লিথিয়াম, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে দেখো এরা কি গ্রুপ 1-এর মৌল, পটাশিয়ামটা গ্রুপ 1-এর মৌল এবং এটা কি 1, 2, 3, 4 চতুর্থ পর্যায়ের মৌল, ঠিক আছে। এটা তুমি মুখস্থ বলে দিতে পারো, কিন্তু এটার সিস্টেম আছে, বের করার নিয়ম আছে। তাহলে একটা মৌলের কি থাকবে, তার গ্রুপ সংখ্যা থাকবে, এবং একটা মৌলের কি থাকবে, তার পর্যায় সংখ্যা থাকবে। তাহলে এই যে পটাশিয়াম মৌলটা, এটা গ্রুপ 1-এ এবং চতুর্থ পর্যায়ে অবস্থান করতেছে। তাহলে গ্রুপ নাম্বার তার 1, পর্যায় সংখ্যা তার কি চতুর্থ, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা মৌলের 2টা সংখ্যা থাকবে, গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা। তাহলে আমরা কীভাবে বের করব? তাহলে যদি বলি যে পর্যায় সংখ্যা, আমি যদি প্রথমে বলি যে পর্যায় সংখ্যা কিভাবে বের করব আমরা, পর্যায় সংখ্যা, খেয়াল করো। তাহলে পর্যায় সংখ্যাটা কিছুই না, আমরা ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রন বিন্যাসে যে সর্বশেষ কক্ষপথ সংখ্যাটাই হবে পর্যায় সংখ্যা। তাহলে দেখো আমি যদি বলি যে মৌলের সর্বশেষ কক্ষপথ সংখ্যাটাই হবে কি, সর্বশেষ কক্ষপথ সংখ্যা, সর্বশেষ কক্ষপথ সংখ্যা ইকুয়াল টু পর্যায় সংখ্যা, ঠিক আছে। আমি যদি উদাহরণ দেই যে মনে করো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, তো সোডিয়ামের পর্যায় সংখ্যা কত, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কত পাবো আমরা, 1s2 2s2 2p6 3s1, এই 11টা মৌল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তাহলে এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ কত, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ। তাহলে আমরা বলতে পারি এর পর্যায় হচ্ছে 3, এর পর্যায় সংখ্যা কত, সোডিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 3। একইভাবে বাকিগুলো এরকম সেম নিয়ম। তাহলে এটার কোনো একটা নিয়মই, জাস্ট এটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আসি যে গ্রুপ সংখ্যাটা কীভাবে বের করব। গ্রুপ সংখ্যা দেখো, গ্রুপ সংখ্যাটা আমরা বের করব, হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে যে কোনো মৌলের, দেখো কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে যদি, এখানে বেশ কয়েকটা নিয়ম থাকবে, যদি s অরবিটাল থাকে, s অরবিটাল থাকে, তবে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু গ্রুপ সংখ্যা। ওকে, তারপরে আমি যদি বলি যে খেয়াল করো, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি পি অরবিটাল থাকে, যদি পি অরবিটাল থাকে, তবে পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর মোট ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, আমি যদি একবারে বলি, তবে পি এস এর, তবে
যদি পি অরবিটাল থাকে, সর্বশেষ কক্ষপথে যদি পি অরবিটাল থাকে, তবে সর্বশেষ কক্ষপথের এস এবং পি এর মোট ইলেকট্রন সংখ্যা +10 ইকুয়াল টু গ্রুপ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, আমরা 3 নম্বরের নিয়মে চলে আসি। যদি ডি অরবিটাল থাকে, তবে সর্বশেষ কক্ষপথের ডি এর মোট ইলেকট্রন সংখ্যা প্লাস আগের কক্ষপথের, তবে সর্বশেষ কক্ষপথের এস অরবিটাল এস এর মোট ইলেকট্রন সংখ্যা এবং প্লাস আগের কক্ষপথের ডি এর মোট ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু গ্রুপ সংখ্যা। ঠিক আছে। তাহলে ভালো করে খেয়াল করো, 3টা নিয়ম এখানে আমাকে খেয়াল করতে হবে। পর্যায় সংখ্যাতে কোনো ঝামেলা নাই, কাপজাপ নাই। পর্যায় সংখ্যাটা কত হবে? সর্বশেষ কক্ষপথ সংখ্যা যত হবে, কক্ষপথ সংখ্যাটা যত, সেটাই হবে তার পর্যায় সংখ্যা। এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু তুমি যখন গ্রুপ সংখ্যাটা বের করতে যাবা, তখন 3টা নিয়ম মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে, কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে 3টা যদি হইতে পারে। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা যদি? 1 2 3। তাহলে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে তবে একটা নিয়ম, যদি পি অরবিটাল থাকে তবে আরেকটা নিয়ম, যদি ডি অরবিটাল থাকে তবে আরেকটা নিয়ম। ঠিক আছে। তাহলে দেখো, আমি আবার একটু বলি। যদি এস অরবিটাল থাকে তবে এস এর মোট ইলেকট্রন সংখ্যাটাই হবে কি? গ্রুপ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি পর্যায় সংখ্যা মানে হচ্ছে কক্ষপথের সংখ্যাটা, আর গ্রুপ সংখ্যাটা মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা দিয়ে বের করি আমরা, পর্যায় সংখ্যা বের করি কক্ষপথ সংখ্যা দিয়ে, আর গ্রুপ সংখ্যাটা বের করি আমরা ইলেকট্রন সংখ্যা দিয়ে। তাহলে কোন কক্ষপথের বা কোন অরবিটালের ইলেকট্রন সংখ্যা সেটাই তোমাকে খেয়াল করতে হবে। যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে, তবে এস এর মোট ইলেকট্রন সংখ্যাটাই হবে গ্রুপ সংখ্যা। এস এর মোট ইলেকট্রন সংখ্যাটাই কি হবে? গ্রুপ সংখ্যা। এই যে দেখো, এস এর মোট ইলেকট্রন সংখ্যাটাই গ্রুপ সংখ্যা হবে। আচ্ছা, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি পি অরবিটাল থাকে, তবে সর্বশেষ কক্ষপথের এস এবং পি এর মোট ইলেকট্রন সংখ্যা, এস এবং পি এর মোট ইলেকট্রন সংখ্যাটাই হবে ইলেকট্রন সংখ্যা +10, এটাই হবে গ্রুপ সংখ্যা। ভালো করে খেয়াল করো, যদি পি অরবিটাল থাকে তবে সর্বশেষ কক্ষপথের এস এবং পি দুইটাই যোগ করব, এস এর ইলেকট্রন, পি এর ইলেকট্রন, এবং তার সাথে 10 যোগ করে আমি গ্রুপ সংখ্যাটা বের করব। আচ্ছা, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি ডি অরবিটাল থাকে, তখন কি হবে? তখন সর্বশেষ কক্ষপথের এস এর যে মোট ইলেকট্রন, এই সংখ্যাটার সাথে আগের কক্ষপথের ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা যোগ করে দিব, তখন সেটা হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমি যদি তোমাদেরকে একটা করে উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। মনে করো, আমি যদি ম্যাগনেসিয়াম ইলেকট্রোবিন্যাস করি 12, ইলেকট্রোবিন্যাস করলে কত পাবো? 1s2 2s2 2p 6 3s2। এই হচ্ছে 12টা ইলেকট্রন বিন্যাস, 12টা ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো, এখানে আমরা কি পাচ্ছি? যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ কত? এখানে 1 2 এই 3, এই সর্বশেষ কক্ষপথ হচ্ছে এখানে 3। সর্বশেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে, এই যে দেখো, এটা হচ্ছে এস অরবিটাল। দেখছো, সর্বশেষ কক্ষপথে কি অরবিটাল? এস অরবিটাল। এস অরবিটাল থাকলে এস অরবিটালের মোট ইলেকট্রন, তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রনে তার গ্রুপ সংখ্যা। সুতরাং গ্রুপ কত হবে এখানে? এর গ্রুপ হচ্ছে 2, কারণ ইলেকট্রন কয়টা? 2টা, তাই গ্রুপ হচ্ছে 2। ওকে। তারপরে আমরা যদি বলি যে যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি পি অরবিটাল থাকে, যেমন আমি যদি এখানে সালফার ইলেকট্রোবিন্যাস করি 16, সালফার 16, হ্যাঁ, তাহলে 1s2 2s2 2p 6 3s2 3
3p কত হবে এ পর্যন্ত কয়টি 10টি 12টি এই 3p4 ভালো করে দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই সালফারের সর্বশেষ কক্ষপথে মানে 1 2 এই হচ্ছে 3 নম্বর কক্ষপথ তো সর্বশেষ কক্ষপথে কি রয়েছে কোনো মধ্যে সর্বশেষ কক্ষপথে যদি পি অরবিটাল থাকে তা সালফারের সর্বশেষ কক্ষপথে কি রয়েছে এই যে পি অরবিটাল আছে পি অরবিটাল থাকে তবে আমাদের কি করতে হবে যদি পি অরবিটাল থাকে তবে সর্বশেষ কক্ষপথের এস এই যে সর্বশেষ কক্ষপথের এস এবং পি এর দুইটা ইলেকট্রন যোগ করতে হবে অর্থাৎ কোনো মধ্যে সর্বশেষ কক্ষপথে যদি পি অরবিটাল থাকে তাহলে আমাকে এস এর ইলেকট্রন এবং পি এর ইলেকট্রন তার সাথে 10 যোগ করতে হবে তাহলে এস এর ইলেকট্রন কত 2 পি এর ইলেকট্রন কত 4 এবং তার সাথে 10 যোগ করলে কত যোগফলটা কত হয় 16 তাহলে গ্রুপ সংখ্যা কত হবে গ্রুপ সংখ্যা 16 ঠিক আছে তাহলে আমাকে এস পি এবং সাথে 10 যোগ করতে হবে আচ্ছা যদি ডি অরবিটালে যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি ডি অরবিটাল থাকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে সর্বশেষ কক্ষপথে এস এর মোট ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের যে এস এর ইলেকট্রন এবং তার আগের কক্ষপথের ডি এর ইলেকট্রনটা যোগ করে দিব তাহলে তার গ্রুপ সংখ্যা বের হবে যদি আমি ইলেকট্রনটা যদি উদাহরণ দেখাই যেমন তোমাকে এই উদাহরণ দেখালে এখন দেখানো যেতে পারে আয়রনের ইলেকট্রন বিন্যাস 26 তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 ওকে 4s2 এই 3d6 এই 26টা ইলেকট্রন ঠিক আছে এরকম একটা ইলেকট্রন বিন্যাস আমরা পাবো তো এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে সর্বশেষ কক্ষপথে যদি ডি অরবিটাল থাকে হ্যাঁ কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে এখানে যেটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে ডি অরবিটাল থাকে এখানে একটু কারেকশন করতে হবে তোমাকে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে যদি সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে যদি ডি অরবিটাল থাকে তাহলে খেয়াল করো এই যে এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ 4 নম্বর কক্ষপথ তাহলে এটার আগের কক্ষপথ হচ্ছে এই 3 নম্বর কক্ষপথ এটা হচ্ছে 1 2 এটা হচ্ছে 3 এই হচ্ছে 4 তাহলে এটা সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে যদি ডি অরবিটাল থাকে যদি কি থাকে ডি অরবিটাল থাকে তবে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মানে কত সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কত সর্বশেষ কক্ষপথের এস এর মোট ইলেকট্রন তাহলে এস এর মোট ইলেকট্রন 2 তাহলে তার আগের কক্ষপথের ডি এর মোট ইলেকট্রন কত সর্বশেষ কক্ষপথে এস এর মোট ইলেকট্রন 2টা ডি অরবিটালের মোট কয়টা 6টা তাহলে আমরা কি বলতে পারি 6 + 2 = 8 তাহলে এটা কত নম্বর গ্রুপের মৌল এটা 8 নম্বর গ্রুপের মৌল আমি আবার বলি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে যদি ডি অরবিটাল থাকে যে সর্বশেষ কক্ষপথে 4 তার আগের কক্ষপথ 3 তো সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে ডি অরবিটাল রয়েছে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে ডি এর ইলেকট্রন এস এর ইলেকট্রন যোগ করে দিলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি ওই মৌলের গ্রুপ সংখ্যা তাহলে আয়রনের গ্রুপ সংখ্যা কত হবে 8 ওকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করার যে পদ্ধতি এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে বের করবা আচ্ছা এখন আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে খেয়াল করো দুইটা জিনিস তোমাদেরকে বলবো যে পর্যায় সারণীতে একটা বৈশিষ্ট্য আচ্ছা একটু আগে আমি পর্যায় সারণীর একটা বৈশিষ্ট্য পড়াইছিলাম সেই জায়গাতে একটা জিনিস আমি তোমাদেরকে বলি নাই সেটা একটু অ্যাড করে নিবা সেটা হচ্ছে এরকম যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পড়ছিলাম যে 60টি পর্যায় এবং 18টি গ্রুপ থাকবে এবং প্রত্যেকটা পর্যায়ে গ্রুপ 1 থেকে শুরু হয়ে 18তে গিয়ে শেষ হবে এবং কোন গ্রুপে কয়টি মৌল থাকবে কোন পর্যায়ে কতগুলো মৌল থাকবে এইগুলোর সাথে তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো সেটা হচ্ছে যে এটা যদি পর্যায় সারণী হয় এবং পর্যায় সারণী হয়ে থাকে তাহলে খেয়াল করো এই যে পর্যায় সারণী হলে দেখবা তোমরা বইটা উল্টায় দেখবা এই পর্যায় সারণীর নিচে 2টা সারি থাকবে পর্যায় সারণীর নিচে এক্সট্রা 2টা সারি থাকে এরকম পর্যায় সারণীর নিচে এক্সট্রা 2টা সারি এরকম ভাবে থাকে ঠিক আছে এখন এই সারিগুলো কিসের আসলে তাহলে দেখো পর্যায় সারণীর নিচে 2টা সারি থাকে এগুলাকে প্রথম সারিটাকে বলা হয় ল্যান্থানাইড সারি
সারি, ল্যান্থানাইট সারি, এবং দ্বিতীয়টাকে বলা হয় অ্যাক্টিনাইট সারি, অ্যাক্টিনাইট। তো প্রথমটাকে বলা হয় ল্যান্থানাইট, দ্বিতীয়টাকে বলা হয় অ্যাক্টিনাইট। তো এইখানে জিনিসটা খেয়াল করো, এটা কিন্তু কত থেকে শুরু হয়, ল্যান্থানামটা শুরু হয় কিন্তু মানে এইখানে এই ল্যান্থানাইট সারিতে মোট 15টি মৌল থাকবে এবং অ্যাক্টিনাইট সারিতে আরও 15টি মৌল থাকবে। তাহলে এখানে এটা বলবা, এটা পর্যায় সারণীর একটা বৈশিষ্ট্য, আধুনিক পর্যায় সারণীর একটা বৈশিষ্ট্যের মধ্যে এটা অ্যাড করে দিবা যে মূল পর্যায় সারণীর নিচে 2টি সারিতে 15টি করে 30টি মৌল সাজানো থাকে। মূল পর্যায় সারণীর নিচে 2টি সারিতে, ল্যান্থানাইট সারিতে 15টি এবং অ্যাক্টিনাইট সারিতে আরও 15টি মৌল সজ্জিত থাকে। যেখানে ল্যান্থানাইট সারি যেতে 15টা মৌল থাকবে, সেই 15টা মৌলের মধ্যে প্রথম মৌলটা হচ্ছে ল্যান্থানাম। এটা মানে প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 57, তো 57 থেকে শুরু করে 71 পর্যন্ত বিস্তৃত। তো পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত 15টি মৌলকে বলা হয় ল্যান্থানাইট সারি। তোমাকে এইভাবে প্রশ্ন করবে যে, প্রথমে আমি আরেকটা কথা বলি যে পর্যায় সারণীতে আরেকটা বৈশিষ্ট্য যুক্ত করবা, আগে যেটা পড়াইছিলাম সেখানে কি যুক্ত করবা, যে পর্যায় সারণীর মূল পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নামে 2টি সারিতে 30টি মৌল সাজানো থাকে, এই কথাটা বলে দিবা শেষ ওইখানে। এখন প্রশ্ন এইভাবে তোমাদের বলতে পারে যে ল্যান্থানাইট সারি বলতে কি বুঝো, তাহলে তোমরা এইভাবে প্রশ্নটা উত্তর দিবা যে মূল পর্যায় সারণীর নিচে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত যে 15টি মৌল রয়েছে সেগুলোকে বলা হয় ল্যান্থানাইট সারি, শেষ। আচ্ছা, তোমাকে যদি বলি যে অ্যাক্টিনাইট সারি বলতে কি বুঝো, তো সেগুলো বলবা যে মূল পর্যায় সারণীর নিচে, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 89 থেকে শুরু করে 103 পর্যন্ত, 89 থেকে শুরু করে 103 পর্যন্ত যে 15টি মৌল রয়েছে সেই 15টি মৌলকে বলা হয় অ্যাক্টিনাইট সারি, অ্যাক্টিনাইট সারি। ওকে, আচ্ছা, এখানে এইভাবে তোমরা বলে দিবা। এখানে একটা কথা আমি বলে দিই তোমাদেরকে যে ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি যে 30টা মৌল, এগুলো হচ্ছে গ্রুপ 3-এ অবস্থান করে। এটা তোমাদের আমি শর্টকাট নিয়মে বলে দিচ্ছি। ল্যান্থানাইট সারির 15টা মৌল, অ্যাক্টিনাইট সারির 15টা মৌল কোথায় অবস্থান করে, গ্রুপ 3-এ অবস্থান করবে, গ্রুপ 3-এ। তো এটা যদি গ্রুপ 1 হয়, এটা 1 হলে, এটা 2 হলে, এটা 3-এ, তো এরা গ্রুপ 3-এ অবস্থান করবে। ল্যান্থানাইট সারিটা গ্রুপ 3-এ অবস্থান করবে, অ্যাক্টিনাইট সারিটাও গ্রুপ 3-এ অবস্থান করবে। মনে রাখবা ল্যান্থানাইট সারিটা গ্রুপ 3-এর 6 নম্বর পর্যায়ে, খেয়াল করো, 6 নম্বর পর্যায়ে অবস্থান করবে, আর অ্যাক্টিনাইট সারিটা গ্রুপ 3-এর 7 নম্বর পর্যায়ে অবস্থান করবে। 7 নম্বর পর্যায়ে, এখানে একটা গড়ে আর 15টা মূলত জায়গা দেওয়া সম্ভব না, এই জন্য নিচে জায়গা দেওয়া হয়। আমি আবারও বলি, 3 নম্বর গ্রুপের 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাইটগুলো অবস্থান করে, কিন্তু এক গড়ে 15টা জায়গা দেওয়া সম্ভব না বলে এগুলোকে নিচে জায়গা দেওয়া হয়। আর অ্যাক্টিনাইট মৌলগুলো কোথায় অবস্থান করে, 3 নম্বর গ্রুপেই 7 নম্বর পর্যায়ে অ্যাক্টিনাইটগুলো অবস্থান করে। তো এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। তাহলে ল্যান্থানাইটের কী বলবা, ল্যান্থানাইট হচ্ছে 15টি মৌল 57 থেকে 71 পর্যন্ত। তাহলে পর্যায় কত তার, গ্রুপ হচ্ছে 3, গ্রুপ 3 পর্যায় 6, গ্রুপ 3 পর্যায় 6 সবারই। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টিনাইট মৌলগুলো কতগুলো মৌল, অ্যাক্টিনাইট হচ্ছে এখানে 15টি মৌল, তাহলে 89 থেকে 103 পর্যন্ত। তাহলে গ্রুপ কত এদের, গ্রুপ হচ্ছে কত এদেরও গ্রুপ 3, কিন্তু পর্যায় হচ্ছে 7, পর্যায় 7। এই জিনিসগুলো একটু লিখে ফেলবা। তাহলে ল্যান্থানাইটের সংজ্ঞাটা দিবা এবং এইগুলি এমসিকিউর জন্য জেনে রাখবা। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা যদি নেক্সট আমরা আসি যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, সেটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে খেয়াল করো। একটা পর্যায় সারণীর দিয়ে তোমাদেরকে এইভাবে প্রশ্ন করে যে পর্যায় সারণীটাকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে কেন, পারমাণবিক ভর অনুসারে সাজালে কী প্রবলেমটা ছিল। তাহলে আমরা এখানে দুটো জিনিস বলতে পারি যে পর্যায় সারণী, তোমাকে এভাবে একটা রিটের প্রশ্ন দিতে পারে, পর্যায় সারণীকে পর্যায় সারণীতে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো কারণ ব্যাখ্যা করো।
কারণ ব্যাখ্যা করো। এটা এইভাবে প্রশ্ন তোমাকে দিতে পারে, অথবা এরকমও করতে পারে যে পর্যায় সারণীর ভিত্তি ধরা হয়, ভিত্তি পারমাণবিক সংখ্যা, ভিত্তি পারমাণবিক সংখ্যা কেন? এই প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন একই ব্যাখ্যা, এই দুইটা প্রশ্নের একই ব্যাখ্যা। অথবা তোমাকে এইভাবে বলতে পারে যে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজালে কি প্রবলেম, এটা বলতে পারে, বা কি সমস্যা সেটা বলতে পারে। তো এই দুইটা প্রশ্ন রিটার্ন প্রশ্ন 3 নম্বরের জন্য আসতে পারে, এটা এভাবে দিবে। তাহলে খেয়াল করো, আমি যদি পর্যায় সারণীর কথা তোমাদেরকে বলি, যে ধরো এই প্রশ্নের ব্যাখ্যা এইভাবে তোমরা দিবা, আমি চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে যে আমরা জানি এটা হচ্ছে গ্রুপ কত, এটা হচ্ছে গ্রুপ 1, ধরি এটা হচ্ছে গ্রুপ 18, ঠিক আছে। তো আমরা জানি যে, হ্যাঁ আমরা জানি, খেয়াল করো, আমরা জানি যে পটাশিয়াম থাকবে এখানে, পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এখানে আর্গন থাকে, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এই নিচে জ্যানন, রেডন, এগুলো থাকবে, জ্যানন, রেডন এগুলো থাকবে। তো একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা জানি এগুলোকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে বলেই দেখো এটা হচ্ছে সোডিয়াম হচ্ছে 11, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 12, এভাবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18 হচ্ছে আর্গন। তাহলে সোডিয়ামের 11, খেয়াল করো, সোডিয়ামের হচ্ছে 11 আর আর্গনের হচ্ছে কি 18। তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17 এইভাবে 18 পর্যন্ত যাওয়ার পরে আমরা কত পাবো? 19 পটাশিয়াম আমরা পাবো। তাহলে আর্গনের পরে এইভাবে সিরিয়ালি গুনে আর আর্গনের পরেই কার স্থান? 19 পটাশিয়ামের স্থান, তারপর 20, 21, 22, 23, 24 এভাবে যাবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা এইভাবে গুনে সিরিয়ালি কিন্তু পারমাণবিক সংখ্যা অনুসারে কিন্তু 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এভাবে আমরা সিরিয়ালি যাই, ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে, যার কারণে পটাশিয়ামের আগে কার স্থান দিলাম আমরা? আর্গনের। খেয়াল করো, এটা এখানে শুরু হয়ে তো এখানে গিয়ে শেষ হয়, এটা শেষ হওয়ার পরে তারপর পটাশিয়াম আসে, মানে এই জিনিসটা তো এই দিক থেকে গিয়ে তারপর আবার নিচে আসে, তারপর এদিকে যায়, তারপর এভাবে, মানে জিনিসটা তো বুঝতে পেরেছ আশা করি। 11, 12, 13 এইভাবে গিয়ে তারপর আর্গন, এটা এখানে শেষ হয়, তারপরে এটা শুরু হয়। তাহলে আমি কি বলতে পারি? আর্গনের পরে কার স্থান? পটাশিয়ামের স্থান। 19, তারপরে 20 ক্যালসিয়াম, তারপরে 21 স্ক্যান্ডিয়াম, 22 টাইটানিয়াম, এভাবে জিনিসগুলো যাইতে থাকবে। যেমন 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম। তাহলে দেখো, যেটা আমি বলতেছিলাম যে 11, 12, 13, 14, 15, 16, 17 এইভাবে করতে 18 আর্গন, এই আর্গনের পরে 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম, 21 স্ক্যান্ডিয়াম। তাহলে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে পটাশিয়ামের আগে কার অবস্থান? আর্গনের অবস্থান, ঠিক আছে। এখানে কোনো ঝামেলা নাই, এখানে পটাশিয়াম একটা ধাতু, অন্য ধাতুগুলোর সাথে তার অবস্থান। পটাশিয়াম নিজেও একটা ধাতু, অন্য ধাতুগুলোর সাথে তার অবস্থান। এবং আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে সে অবস্থিত করলো। তাহলে এখানে সবার ধর্ম একরকম, এখানে সবার ধর্ম একরকম। এখন কথা হচ্ছে যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 39, পারমাণবিক ভর হচ্ছে 39, পারমাণবিক সংখ্যা কত? 19, কিন্তু পারমাণবিক ভর কত? 39। আবার আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, পারমাণবিক ভর হচ্ছে 40। খেয়াল করো, এখন আমি পারমাণবিক সংখ্যা অনুসারে যদি সাজাই তাহলে কিন্তু আগে 18, এই যে আগে 18 পরে 19, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি পারমাণবিক ভর অনুসারে যদি সাজাইতাম, পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হয়, তাহলে দেখো আগে কিন্তু 39 চলে আসবে। এই যে আগে 39কে স্থান দিতে হবে, আগে 39 মানে পটাশিয়াম, তারপরে হচ্ছে 40 মানে কি? আর্গনকে স্থান দিতে হয়। যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে 39 আগে, 40 পরে, মানে পটাশিয়াম আগে, আর্গনটা পরে হয়। তখন কিন্তু আমরা কি করতে পারি? তখন কিন্তু দেখা যাবে যে এই পটাশিয়ামের জায়গা হয়ে গেছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এই গ্রুপে তো কোনো ধাতু নাই, একমাত্র পটাশিয়াম। তাহলে এটা একটা কি, মানে এই জিনিসটা তার মানে কোনো কিছু ঠিক থাকলো না।
তাহলে একটা ধাতুর অবস্থান নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে, তাহলে পর্যায় সারণীর কোনো ভ্যালু থাকলো না। আবার এখানে দেখা গেছে যে একটা নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান, একটা নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অবস্থান অন্য ধাতুগুলোর সাথে চলে আসে, অর্থাৎ পটাশিয়াম, লিথিয়াম এগুলো তো ধাতু, মানে সোডিয়াম, লিথিয়াম এই ধাতু, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই অন্য ধাতুগুলোর সাথে একটা নিষ্ক্রিয় গ্যাস আর্গন যদি ঢুকে যায়, তাহলে এখানে পর্যায় সারণীর মূল ভিত্তি, মানে পর্যায় সারণীর মূল যে কথাটা, যে একই গ্রুপে একই মূলগুলো একই গ্রুপে সাজানো, সেই কথাটার দাম থাকবে না। তো সেটাই যেটা দেখা গেছে যে পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হয়, পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে এইরকম সমস্যা দেখা দেয়। সেটা কি, যে দেখা গেছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মাঝখানে একটা ধাতু পটাশিয়াম ঢুকে গেছে, আবার ধাতুগুলোর সাথে একটা নিষ্ক্রিয় গ্যাস ঢুকে গেছে। তো এই জিনিসগুলো তোমরা যদি আমরা পারমাণবিক ভর অনুসারে সাজাই, তাহলে এই সমস্যাটা দেখা দেয়। তবে পারমাণবিক সংখ্যা অনুসারে যদি সাজাই, তাহলে দেখা গেছে যে পটাশিয়ামের অবস্থান অন্য ধাতুগুলোর সাথেই হচ্ছে এবং আর্গনের অবস্থান এই অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথেই হবে। তো এটা তোমরা খাতায় কীভাবে ব্যাখ্যা দিবা সেটা আমি মুখে একবার বলে দিচ্ছি, তোমরা আমার মুখের কথাটা তোমরা নোট করবা। সেটা হচ্ছে যে এখানে উদাহরণ হিসেবে বলা যায় যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 ভর 39 এবং আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 ভর হচ্ছে 40। ঠিক আছে, তো আমরা এই দুইটা মূলকে যদি পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাই, তবে আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দিতে হয়, তখন আর্গনের অবস্থান হয় অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে এবং পটাশিয়ামের অবস্থানটা হয় অন্য ধাতুগুলোর সাথে, এটাতে কোনো ঝামেলা নেই। কিন্তু আমরা যদি পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হতো, তখন দেখা যায় যে পটাশিয়ামের ভর হচ্ছে 39 এবং আর্গনের ভর 40। সেক্ষেত্রে দেখা যায় পটাশিয়ামটাকে আর্গনের আগে স্থান দিতে হচ্ছে, তখন পটাশিয়ামের অবস্থান হয় অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে, যেটা একেবারেই বেমানান, এবং আর্গনের স্থান হয় অন্য ধাতুগুলোর সাথে, এটাও কি অনেকটা বেমানান। তো এই সকল কারণে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে না সাজিয়ে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা, তবে মূল ভিত্তি কিন্তু ইলেকট্রন বিন্যাসকে বলতে পারি আমরা। তো প্রশ্ন অপশনে এমসিকিউতে যদি আসে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, যদি এমসিকিউতে আসে তখন তুমি কি দিবা, ইলেকট্রন বিন্যাসটা দিবা। আর যদি ইলেকট্রন বিন্যাস অপশনে যদি না থাকে, তাহলে তুমি পারমাণবিক সংখ্যা দিবা। আর যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, তখন তুমি ইলেকট্রন বিন্যাসের কথাটা বলবা। আচ্ছা, এখানে একটা কথা বলি যে পর্যায় সারণীর ভিত্তিটা কি। পর্যায় সারণীর ভিত্তিটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। কেন? কারণ পারমাণবিক সংখ্যা অনুসারে একটার পর একটা যদি সাজাই, তাহলে আর কোনো সমস্যা থাকে না। এই জন্য পারমাণবিক সংখ্যাটাকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। ঠিক আছে, এই কথাগুলো তোমরা বলবা এই পটাশিয়াম এবং আর্গনের উদাহরণটা দিয়ে। এই একই উত্তর, এটা আর এটার উত্তর একই, জাস্ট একটু কথাগুলো একটু খেয়াল করবা যে এদেরকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে এদের ধর্মের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, এখন আমি ইলেকট্রন বিন্যাসের কথাটা কেন বললাম, যে পর্যায় সারণীর মূল ভিত্তি যেমন পারমাণবিক সংখ্যা বলা যায়, একইভাবে পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাসও বলতে পারি। ঠিক আছে, তো দুইটাই উত্তর হবে, কোনটা যদি এই দুইটার মধ্যে তুমি কোনটাকে বাছাই করবা, মূলত তুমি ইলেকট্রন বিন্যাসকে বাছাই করবা। কেন দেখাচ্ছি, কারণ আমি ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি জানতে পারি, একটা মৌলের পর্যায়ও জানতে পারি, একটা মৌলের গ্রুপ সংখ্যাও জানতে পারি। যেমন আমি যদি লিথিয়ামের কথা বলি, লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করে দেখাই, দেখো লিথিয়ামের 3 লিথিয়াম, তাহলে এটা হচ্ছে 1s2 2s1, খেয়াল করো 2s1 ইলেকট্রন বিন্যাস করলাম। তাহলে এখানে দেখা গেছে যে সর্বশেষ কক্ষপথ তার কত 2, তাহলে তার পর্যায় কত হবে 2, তাহলে তার পর্যায় সংখ্যা আমরা 2 পেলাম। তাহলে সর্বশেষ কক্ষপথের s অরবিটালের মোট ইলেকট্রন কয়টা, একটা, তাহলে তার গ্রুপ সংখ্যাও কত 1। তাহলে দেখো আমি ইলেকট্রন বিন্যাস থেকে আমি কি জানলাম, পর্যায় সংখ্যাও জানলাম, গ্রুপ সংখ্যাও জানলাম। তাহলে দেখো গ্রুপ কত, গ্রুপ হচ্ছে যে 1, পর্যায় কত, তার পর্যায় হচ্ছে তার কি, পর্যায় হচ্ছে তার 2, এই যে প্রথম পর্যায়, এই দ্বিতীয় পর্যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে একটা মৌলের অবস্থান বের করে ফেলতে পারি। তো পর্যায় এবং গ্রুপ সংখ্যা কিসের উপর নির্ভর করে, ইলেকট্রন বিন্যাসের উপর। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কথা। এখন পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম দেখা যায়, সেই ব্যতিক্রমগুলো একটু খেয়াল করবা যে কি ব্যতিক্রমটা দেখা যায়। আমি যদি 1 নম্বরে বলি যে হাইড্রোজেনের অবস্থান,
1 নম্বরে বলবো। আচ্ছা, ব্যতিক্রমগুলো একটু পড়ে ফেলি, যে পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম। আমাদের এই প্রশ্নটার উত্তর কিন্তু শেষ, এখন আমরা আরেকটা পড়তেছি যে ব্যতিক্রম। কি ব্যতিক্রম? 1 নম্বর হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। 2 নম্বর হচ্ছে হিলিয়ামের অবস্থান। 3 নম্বর হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলো। এই তিনটাই হচ্ছে একটা আমাদের পর্যায় সারণীতে ব্যতিক্রম। কি ব্যতিক্রম? প্রথমে আমি বলি, এই যে হাইড্রোজেন, যে এই যে এখানে হাইড্রোজেনটা গ্রুপ 1 এর মধ্যে অবস্থান করতেছে, খেয়াল করো, গ্রুপ 1 এর বাকি মৌলগুলা কিন্তু একদম ধাতু। গ্রুপ 1 এর বাকি মৌলগুলা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই কিন্তু ধাতু। বাকি সব মৌলই কি? এরা সবাই ধাতু। ওকে, এরা সবাই হচ্ছে ধাতু, কিন্তু একমাত্র হাইড্রোজেনটা কি? অধাতু। তাহলে দেখো, এটা পর্যায় সারণীর একটা ব্যতিক্রম, যে ধাতুগুলোর সাথে একটা অধাতুর অবস্থান, হাইড্রোজেনের একটা অবস্থান। তো এটা হচ্ছে একটা পর্যায় সারণীর একটা ব্যতিক্রম। এটা কেন অবস্থান করতেছে? কারণ তার ইলেকট্রন বিন্যাসের জন্য 1s1, তার গ্রুপ হচ্ছে 1, মানে তার কক্ষপথ সংখ্যা হচ্ছে 1, তাই তার গ্রুপ হচ্ছে, মানে তার পর্যায় হচ্ছে 1। তার মধ্যে ইলেকট্রন আছে একটা, তাই তার গ্রুপ একটা, অর্থাৎ তার পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা 1, তাই এটা ওখানে অবস্থান করতেছে। এখানে ব্যতিক্রমটা হচ্ছে এই জায়গায়, যে একটা মানে বাকি মৌলগুলো ধাতু, কিন্তু হাইড্রোজেন অধাতু, এখানে অবস্থান করতেছে। তবে হাইড্রোজেনের অনেক বৈশিষ্ট্য কিন্তু ধাতুগুলোর সাথে মিলে যায়। যেমন ধাতুগুলো যেমন সোডিয়াম প্লাস হয়, হাইড্রোজেনের সোডিয়াম প্লাস হতে পারে, H+ হতে পারে। ঠিক আছে, আবার হাইড্রোজেনটাকে অধাতু কেন বলতেছি? যেমন হ্যালোজেনগুলো, যেমন একটা ক্লোরিন, হ্যালোজেন মূলত 17 নম্বর গ্রুপের মূলগুলো হ্যালোজেন। একটা ক্লোরিন যেমন ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়, একটা হাইড্রোজেনও ইলেকট্রন গ্রহণ করে H- হতে পারে, হবে, এই যে মানে জারণ মান তার H- হয়। তো এই হাইড্রোজেনটা মূলত হচ্ছে অধাতু, তবে তার মধ্যে ধাতুর বৈশিষ্ট্য থাকে, মানে ধাতুগুলোর মতো কিছুটা আচরণ করে, এই জন্য এটার অবস্থান এখানে, এবং এই জন্য এটাকে আমরা ব্যতিক্রম বলে থাকতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে হিলিয়ামের অবস্থান। দেখো, হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, হিলিয়ামটা হচ্ছে, দেখো হিলিয়াম হচ্ছে এই যে 2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, একই ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? 1s2। তাহলে তার পর্যায় কত? তার সর্বশেষ কক্ষপথ হচ্ছে 1, তাহলে তার পর্যায় হচ্ছে 1, ঠিক আছে। তাহলে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কত আছে? s অরবিটালে মোট ইলেকট্রন কয়টা? s অরবিটালে ইলেকট্রন হচ্ছে 2টা। তাহলে গ্রুপ কত হওয়ার কথা? দেখো তো, s এর উপরে ইলেকট্রন হচ্ছে 2টা, তাহলে তার গ্রুপ হওয়ার কথা 2, কিন্তু তার আসলে গ্রুপ হচ্ছে 18। দেখো, এই যে হিলিয়ামের অবস্থান কোথায়? 18 নম্বর গ্রুপে। তাহলে তার 18 কিভাবে হইল? সর্বশেষ কক্ষপথের s অরবিটালের মোট ইলেকট্রনটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা, মোট ইলেকট্রন আছে 2টা, কিন্তু তার গ্রুপ হচ্ছে 18টা। তাহলে এটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, এবং তাকে যদি হিলিয়ামটাকে যদি আমরা 2 নম্বর গ্রুপে জায়গা দেই, মানে গ্রুপ 2 এ যদি জায়গা দেই, 2টা ইলেকট্রন আছে, তার গ্রুপ 2, আমরা এইভাবে যদি জায়গা দিই, তাহলে দেখা যাবে হিলিয়ামটা হচ্ছে অন্য ধাতুগুলোর সাথে মিশে যাবে, যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, মানে 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে, বিরানিয়াম, গ্লাইকাবাব, এগুলোর সাথে তারাকে যদি স্থান দিই, তাহলে এটা বেমানান হবে। কেন বেমানান হবে? কারণ হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম এরা হচ্ছে ধাতু, তাহলে হিলিয়ামের সাথে ধাতুগুলোর অবস্থান এটা বেমানান, এটা দেওয়া যাবে না। কিন্তু এই জন্য হিলিয়ামটা যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, তাই বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে তাকে স্থান দেওয়া হয়, যদিও ইলেকট্রন বিন্যাসের সাথে সেটা মিলতেছে না। ইলেকট্রন বিন্যাস অনুসারে তার গ্রুপ হওয়ার কথা 2, কিন্তু তার রাসায়নিক ধর্ম অনুসারে তাকে রাখা হচ্ছে 18 নম্বর গ্রুপে। এটা একটা ব্যতিক্রম। আচ্ছা, আর ল্যান্থানা এবং অ্যাক্টিনাইড সিরিজ যে মৌলগুলো, প্রথম সারিতে 15টা, দ্বিতীয় সারিতে আরও 15টি, এই 15টা মৌল এখানে কেন? এটা একটা পর্যায় সারণী, খেয়াল করো। এরা তো গ্রুপ, ল্যান্থানাইডগুলো গ্রুপ 3 এ অবস্থান করতেছে, এবং অ্যাক্টিনাইডগুলো গ্রুপ 3 এর 7 নম্বর পর্যায়ে। অর্থাৎ আমি যদি আবার একটু বলি, ল্যান্থানাইডগুলো একটু আগে পড়াইছি তোমাকে, ল্যান্থানাইডগুলো গ্রুপ 1, গ্রুপ 3, পিরিয়ড কত, পর্যায় কত, 6 অবস্থান করে, এবং অ্যাক্টিনাইডগুলো গ্রুপ 3, পিরিয়ড কত, পর্যায় 7 অবস্থান করে। তাহলে খেয়াল করো, এই গ্রুপ 3 এ 15টা মৌল, মানে এটার ঘরটা হচ্ছে এরকম,
আমি যে তোমাদেরকে এবার যদি দেখাই, এই যে এই ঘরটা দেখো, খেয়াল করো, গ্রুপ 6 কত, আমি যদি এটাকে যদি বলি, যদি তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখো এটা হচ্ছে সিজিএম, হ্যাঁ। ধরো এটা হচ্ছে কত নম্বর পর্যায়, এটা হচ্ছে 6 নম্বর পর্যায়, আর এটা হচ্ছে কি, এটা 6 নম্বর পর্যায়, এটা 6 নম্বর পর্যায়, এটা হচ্ছে 7 নম্বর পর্যায়, এইভাবে তো 6 নম্বর 7 নম্বর পর্যায়ে। আর এটা হচ্ছে গ্রুপ হচ্ছে, এই যে এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ, এটা ধরো 3 নম্বর গ্রুপ। সেখানে তো বেশি আয়া হয়ে গেছে, আমি এটা মুছে দিই সুন্দর করে, যদি এবার আঁকি তাহলে হয়তো বা ক্লিয়ার হবে। ল্যান্থাইনাইড এবং অ্যাক্টিনাইডের ব্যতিক্রমটা বেসিক্যালি কি বোঝানো হচ্ছে এখানে দেখো, আমি যদি আচ্ছা ধরো এটা হচ্ছে 6 নম্বর পর্যায়, এটা হচ্ছে 7 নম্বর পর্যায়, এটা হচ্ছে গ্রুপ 1, এটা ধরো গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপ 3, ঠিক আছে। তাহলে দেখো গ্রুপ 3-এর 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাইড মৌলগুলো অবস্থান করে, এই যে গ্রুপ 3-এর 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাইডগুলো অবস্থান করে। আবার গ্রুপ 3-এর 7 নম্বর পর্যায়ে অ্যাক্টিনাইডগুলো অবস্থান করে। তাহলে দেখো এখানে ল্যান্থানাইড মৌলের মানে এই 15টা মৌলের জায়গা দেওয়ার কথা ছিল এইখানে গ্রুপ 3-এর 6 নম্বর পর্যায়ে, ইলেকট্রন বিন্যাসের অনুসারে যদি আমরা বলি গ্রুপ 3-এর 6 নম্বর পর্যায়ে। আবার অ্যাক্টিনাইড মৌলগুলোকে স্থান দেওয়ার কথা ছিল গ্রুপ 3-এর 7 নম্বর পর্যায়ে। তাহলে দেখো একটা ঘরে 15টা মৌলকে তো জায়গা দেওয়া সম্ভব না, এবং যদি এখানে জায়গা দিতাম তাহলে পর্যায় সারণীটা অসুন্দর হয়ে যেত। এবং নিয়ম অনুসারে গ্রুপ 3-এর 7 নম্বর পর্যায়ে আরও 15টা মৌল অ্যাক্টিনাইড মৌলগুলো থাকার কথা, কিন্তু এই জায়গায় 15টা, এই জায়গায় 15টা যদি আমরা জায়গা দিতাম তাহলে পর্যায় সারণীটা বিশ্রী হয়ে যেত। এই জন্য এই 15টা করে 2 সারিতে নিচে লেখা হয়, ঠিক আছে। এটা একটা ব্যতিক্রম বলতে পারি, কিন্তু তার প্রকৃতপক্ষে তার জায়গাটা হচ্ছিল এই জায়গায়, 15টা মৌল এই একটা করে জায়গা দেওয়ার কথা তার গ্রুপ এবং তার পর্যায় অনুসারে। কিন্তু সৌন্দর্যের উপর চিন্তা করে আমরা কি করি, এগুলাকে 2 সারিতে নিচে লিখে রাখি। তো এইগুলো হচ্ছে মোটামুটি পর্যায় সারণীর ব্যতিক্রম। তাহলে আমাদের আগামী ক্লাসটা, আজকের ক্লাসটা এমসিকিউ নির্ভর ছিল, একটা রিটেন ছিল, সেটা হচ্ছে যে মূল ভিত্তি পারমাণবিক সংখ্যা কেন, বা পারমাণবিক ভর সংখ্যা হলে কী সমস্যা, এটা ব্যাখ্যাটা, এটা তোমাদের রিটেন আসতে পারে। আর এখান থেকে অনেক ধরনের উদ্দীপক আসবে, এগুলো লাগবে, রিটেন পরীক্ষার উদ্দীপক দিতে পারে। আমরা আগামী ক্লাসটা পড়বো বিভিন্ন পর্যাবৃত্ত ধর্ম নিয়ে। তো টিল দেন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।